এই প্রেমের শুরুটা 6 বছর আগে। তখন আমার বয়স 13 আর নিহান ভাই সে 19 বছর বয়সী যুবক। যুবক বললে কি ভুল হবে? আমার তো মনে হয় না। নিহান ভাই সে আমার খালাতো ভাই, তবে তার 5 বছর বয়স থেকেই সে আমাদের বাসায় থাকে। তখন আমার জন্মও হয়নি। কেন থাকে? কারণ নিহান ভাইয়ের মা আমার খালামণি তাকে 4 বছরের ছোট রেখেই মারা যান। খালু নিহান ভাইয়ের জন্য 6 মাস পরেই বিয়ে করেন। মা পায় নিহান ভাই, তবে সৎ মা। সবার সৎ মা তো আর ভালো হয় না, তারও হয়নি। খুব অত্যাচার অবহেলা করত। খালু চাইলেও কিছু করতে পারতেন না, শুধু নীরবে চোখের পানি ফেলতেন। মায়ের তখন 2 বছর হলো বিয়ে হয়েছে। ঢাকায় যেয়ে এসব দেখে সহ্য করতে পারেনি। নিহান ভাইকে নিয়ে আসেন সাথে করে রাজশাহীতে। সেই যে মা ঢাকা থেকে এসেছেন, এখন অবধি ঢাকায় পা রাখেননি। প্রথম প্রথম খালু এসে দেখে যেতেন, কিন্তু তার বছর 6-এর পর তিনিও মারা যান। এসব আমি মায়ের থেকে আর নিহান ভাইয়ের থেকে শুনেছি। খালু মারা যাওয়ায় অনেক একা হয়ে যায় নিহান ভাই, কিন্তু সে একাকিত্ব তার উপর বেশি প্রভাব ফেলতে পারেনি। আমি ছিলাম যে, তার সাথেই আমার খেলাধুলা, বড় হওয়া। যখন থেকে বুঝতে শিখেছি সর্বদার ঢাল হয়েছিল। তার সাথে খুনসুটি দুষ্টুমিতেই আমার বেড়ে ওঠা, বড় হওয়া। কত যে স্মৃতি আমাদের, তা আজ আর লিখে শেষ করা যাবে না। এখন আমি অনেকটা বড় হয়েছি, এইচএসসি পাশ করেছি, মেডিকেল কোচিং করছি। ডাক্তার হতে হবে, আদর্শ ডাক্তার, বাবার স্বপ্ন। এটা আমার মনে হলেও নিহান ভাই বা মা কারোরই মনে হয় না। তাদের কাছে আমি সেই ছোট্ট ইরাই আছি। ডায়েরিতে কথাগুলো লিখতে লিখতে ডাক পড়লো ইরার। মা সালমা বেগম ডাকছেন। ইরা, ইরা কই গেলি? আসছি মা। বলেই ডায়েরিটা কাঠের ছোট্ট আলমারিতে তুলে রেখে এক ছোটে মায়ের কাছে গেল। কি হয়েছে বলো? কখন থেকে ডাকছি, এখন আসার সময় হলো তোর? নিয়ান এসেছে, যা টাওয়ালটা সাবানটা এগিয়ে দিয়ে আয়, গোসল দেবে। মা, প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম থাকার পরেও তাকে কেন বাইরে গোসল করতে হবে বলো তো? তুই কি এই বাড়িতে নতুন? ঢং করছিস যে, জানিস না ও দুপুরে গোসল বাইরে করে? এ আর নতুন কি? আর কথা বাড়াস না, যা, ছেলেটা খেটে খুঁটে এসেছে, দুমুঠো খাবে, যা জলদি। খেটে খুঁটে আসলো কই? এই তো প্রতিদিন একটা ফাইল হাতে বের হয় চাকরির খোঁজে, আর দুপুর হলেই ফিরে আসেন। কি খাটুনি এতে বলো তো? আজকাল বেশি কথা বলিস তুই। ওর বাবা ওর নামে যে সম্পত্তির টাকা লিখে দিয়ে গেছে, তাতে তোর 14 গোষ্ঠী 10 যুগ ধরে বসে খেতে পারবে। কিন্তু আমি চাই না বিনা পরিশ্রমে ও সে টাকা বসে বসে খাক। তাই আমার জন্যই ও চাকরির খোঁজে যায়। এ আমার কাছে এক পরম পাওয়া। যা এখন। মাথা নাড়ল ইরা। তারপর 10 যুগে কত বছর কত মাস হিসেব করতে করতে নেহানের কাছে চলে এলো। খালি গায়ে দাঁড়িয়ে মুখে পানি দিচ্ছে নেহান। ব্যায়ামপুষ্ট ফর্সা পেট। ইরা সাবান টাওয়াল রেখে পেছন থেকে জড়িয়ে ধরে নেহানকে। ইরা, আমি বাহির থেকে আসলাম সবে, শরীর ঘামে ভেজা, এভাবে জড়িয়ে ধরেছিস কেন বলতো? ছাড় আমায়। ভালো লাগে। বলেই চোখ বন্ধ করে পিঠে মাথা রাখল। তাকালে হয়তো দেখতে পেত নেহানও ওর মতোই চোখ বন্ধ করে ওর স্পর্শ অনুভব করছে। প্রায় 10 মিনিট পর নেহানকে ছেড়ে মাথা নিচু করে ঘরে চলে যায় ইরা। নেহান মুচকি হেসে গোসলে মন দেয়। দুপুরে মা ইরা নেহান একসাথে খেতে বসল। বাবা ইকবাল সাহেব অফিসে, সে 8টায় যায়, রাত 8টায় আসে। খাওয়ার মাঝে দুজনের চোখাচোখি হলেও কোনো রকম কথা হলো না। হঠাৎই বিষম খেল নেহান। ইরা ব্যস্ত হয়ে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পানি খাইয়ে দিল, পিঠে হাত বুলিয়ে মাথায় ফু দিয়ে দিল। সালমা বেগম ইরার কাণ্ড দেখে মিটি মিটি হেসে উঠে গেল। নিহান ইরার দিকে তাকিয়ে দেখে ইরা প্রায় কেঁদে দিয়েছে। নিহান কিছু বলতে যাবে এমন সময় ধমকে উঠে ইরা। কিভাবে খাও? আস্তে খাওয়া যায় না? ধান কাটতে যাবে নাকি? আরে আমি তো। একদম চুপ থাকো। যাও, নিজের ঘরে যাও, আর খেতে হবে না। তুই যাবি না? না। নিহান হাত ধুয়ে চলে গেল। এরা মায়ের সাথে সব গুছিয়ে নিজের রুমে গেল। মহাশয় প্রতিদিনকার মতোই ইরার ঘরে শুয়েছে। এটা তার পুরনো অভ্যাসের মধ্যে একটি। দুপুরে ইরার ঘরে ঘুমোবে, দক্ষিণের হাওয়া আসে তাই। আর ইরা মাঝে মাঝে নেহানের ঘরে ঘুমোয়, কখনো মায়ের ঘরে, কখনো বসিয়ে বিশ্রাম নেয়।
ইরা হালকা করে দরজা চাপিয়ে ঘরের জানলাগুলো খুলে দিল। প্রায় 3:30 বেজে গেছে। দক্ষিণের আমবাগানের বাতাস হু হু করে ঘরে ঢুকছে, শীতল করে দিচ্ছে ঘরটা। পুরো এক একটা বিশাল জায়গার মাঝে ইরাদের দোতলা পুরনো বাড়িটা। দক্ষিণে শুধু আমবাগান, উত্তরে বিভিন্ন ফলের গাছে ভরা, পেছনে পুকুরঘাট, সামনে ফুলের বাগান, শিউলি, বকুল, বেলে ফুল গাছ। বেশ এক মনোমুগ্ধকর পরিবেশে থাকে ইরারা। এরার বয়স যতই, বাড়িটার বয়স তত। একটু আধটু রং ওঠা শ্যাওলা পড়া বাড়িটা। জানলা দিয়ে বাইরে চেয়েছিল আনমনে। নিহানের কাশিতে ঘোর কাটল ইরার। মাথার কাছে এসেই বসতেই বলল, ঘাড়টা ব্যথা করছে এরা, টিপে দে। ড্রয়ার থেকে মুভ এনে নেহানের ঘাড়ে মেসেজ করে দিল। এক সময় ঘুমিয়ে পড়ল ইরা। ইরার ঘুম ভাঙলো মুখে পড়া পানির ছিটায়। থরফর করে উঠে বসে। কি হয়েছে? কি হয়েছে? ফ্রেশ হয়ে পড়তে বস, কয়েকদিন পরই তো ভর্তি পরীক্ষা। সবে এক্সাম শেষ হলো, এখন আবার বই? এরকম কেন করো নিহান ভাই? হাই তুলতে তুলতে বলল ইরা। এই, তোকে কতবার বলেছি নিহান ভাই করবি না, শুধু নিহান বলে রাখবি। চোখ রাঙিয়ে বলল নেহান। তুমিও তো আমায় তুই তুই করো, তুমি বলো না। তাছাড়া তুমি তো আমার ভাই, স্বামী হলে আর ডাকবো না। গলায় ওড়না নিয়ে এলোমেলো চুলে খোপা করলো ইরা। হবু স্বামী তো, এতেই চলবে। আর ভাই ভাই করবি না, শুনতে ভালো লাগে না। স্বামী তো আর হওনি, আগে হয়ে নাও, তখন ট্রাই করব। এখন কয়টা বাজে গো? মাগরিবের ওয়াক্ত শেষ, কয়টা বাজে জানি না, মোবাইল সাথে নেই। তা তুই এখনো উঠছিস না যে? কোলে নাও। কি দিন দিন লাই পেয়ে পেয়ে মাথায় উঠছিস তুই? বলে কি না কোলে নাও? মামার বাড়ির আবদার তো, যা উঠে পড়তে বস। এরকম কেন করছো? সামান্য কোলেই তো নিতে বললাম। এটাই তোর ঘোর অপরাধ হয়েছে। আজই খালামণিকে বলবো ছেলে দেখতে, বিয়ে হলে এসব ছেলে মানুষই কমবে। আমি তো তোমাকেই বিয়ে করব নিহান ভাই। সব দাঁত বের করে হেসে বলল ইরা। আমি তো তোকে বিয়ে করব না, আমি তোর থেকে সুন্দরী কাউকে বিয়ে করব। কি বলছো এসব? এই সবে না বললে তুমি আমার হবু স্বামী? তাহলে? কাদু কাদু কণ্ঠে বলল ইরা। এখন এই মুহূর্তেই ডিসিশন পাল্টে ফেলেছি। এখন যা পড়তে বস, যত সব আজাইরা কথাবার্তা। বলেই ঘর থেকে বেরিয়ে গেল নেহান। ইরার আর রাতে পড়া হলো না। কান্না করতে করতে এই সময় পার করে দিল। নেহান সেই সন্ধ্যায় বাসা থেকে বেরিয়েছিল, ফিরেছে 1:30-এ। এসেই হাত মুখ ধুয়ে খেতে বসে পড়ল। টেবিলে ইকবাল সাহেব আর সালমা বেগম আছেন। ইরাকে না দেখতে পেয়ে নেহান বলল, ইরা খেতে আসেনি খালামণি? বলল তো খিদে নেই, তুই বরং খেয়ে নে, খিদে পেলে একাই আসবে। ইকবাল সাহেব বললেন, আমিও ডেকে এসেছি, উল্টো দিকে ফিরে বসে রইল, খিদে নেই বলল, আর ফিরলই না। এরাকে ছাড়া কখনোই খায়নি নেহান, আজও খেতে পারল না। নেহান হাত ধুয়ে ফেলল। কিরে, হাত ধুয়ে ফেললি কেন? একটা প্লেটে ভাত তরকারি রেখে বাকি সব ঘুচিয়ে ফেলো খালামণি। সালমা বেগম বেশ বুঝতে পেরেছে ইরার সাথে খাবে বলে মনে মনে একটু হাসলো শুধু। নেহান আস্তে আস্তে ইরার ঘরে গেল, দরজাটা চাপিয়ে ইরার পাশে যেয়ে বসল। ইরা যে কাঁদছে বুঝতে বাকি রইল না, থেকে থেকে কেঁপে উঠছে। এই কান্নার মানে খুঁজে পেল না ও। সামান্য একটা কথায় এত কান্না। বেশ কিছুক্ষণ বসে থেকে ইরাকে নিজের দিকে ফিরায় নেহান। ইরা মুখ ভার করে মাথা নিচু করে বসে আছে। নেহান আলতো করে ইরার মাথাটা নিজের বুকে নেয়। হু হু করে কেঁদে ওঠে ইরা, দুহাতে আঁকড়ে ধরে নেহানকে। কান্নার গতি যেন আরো বেড়েছে। নেহান মাথাটা তুলে চুলগুলো সরিয়ে দেয়, চোখ মুছে দিয়ে বলল, এভাবে কেন কাঁদছিস পাগলি? আমি কি তোকে ছাড়া থাকতে পারবো বল? আলতো করে ইরার কপালে চুমু দেয় নেহান। ইকবাল সাহেব সিগারেট ফেলে চলে আসতে নিলে এই দৃশ্য দেখে ফেলে, চোখ সরিয়ে মাথা নিচু করে ঘরে চলে আসে। সালমা বেগম পান চিবোতে চিবোতে টিভি চ্যানেল পাল্টাচ্ছে। ইকবাল সাহেব তার পাশ ঘেঁষে বসলেন। বুঝলে ইরার মা, ইরা নিহানের বিয়েটা তাড়াতাড়ি দিয়েই দিতে হবে, ওদের এরকম চলাফেরার কতদিন। ইরা মেডিকেলে চান্স পাক, নিহানের চাকরিটা হোক, তারপরেই।
কিন্তু ওদের ওভাবে বাইরে যাওয়া, সময় দেওয়া, ওঠা বসা এটাও কেমন না? শোনো, আমার মেয়ে আর আমার বোন ভূতের ওপর আমার অনেক বিশ্বাস আছে। ওরা এমন কিছু করবে না যাতে আমাদের বিশ্বাস আস্থা ক্ষুণ্ণ হয়। নিহান কখনোই কোনো বাজে কাজকে সমর্থন করে না, আর নিজেও করবে না। আমি 100% গ্যারেন্টি দিয়েই বলতে পারি। করলেও অনেক আগেই করতো। আজকাল ধরে তো ওদের চলাফেরা, দুষ্টুমি, না, হীরা বড় হওয়ার পর থেকেই কখনো কি দেখেছ নিহানকে হীরার সাথে বাজে কিছু করতে বা নজরে দেখতে? ইকবাল সাহেব জোর গলায় বলেন। না, আমি দেখিনি। আর এই ব্যাপারটা আমি অনেক ফলো করেছি। ইরাকে নিহানের কাছে রেখে বাইরে যে ও কোনো রকম খারাপ আচরণ করেনি ইরার সাথে, সবসময় আগলেই রেখেছে। আমিও ওকে এই জন্য এত বিশ্বাস করি, ভালোবাসি। ও আমার মেয়েটাকে আমার মতোই ভালোবাসে। তাহলে আসলে বড় হয়েছে তো দুজন, তাই মনে হয় ওদের তো একটা মতামত আছে। হয়তো ওরা চাই স্বামী স্ত্রী হয়ে যেতে, আমাদের বলতেও পারছে না। যেদিন এই বিষয়টা আমার মনে হতে শুরু করবে সেই দিন সাথে সাথেই ওদেরকে বিয়ে দিয়ে দেব। এখন হলে দুজনের ক্যারিয়ারটাই নষ্ট হবে। তবুও শোনো, ওরকম চুমু তুমিও আমার বিয়ের আগে খেয়েছিলে। মুখে চুন দিয়ে টিভির দিকে তাকিয়ে বলল সালমা বেগম। ইকবাল সাহেব স্ত্রীর কথা শুনে বোকা বনে গেল। মাথা চুলকাতে চুলকাতে হাবলার মতো বিছানায় চলে গেল। ইরাকে শান্ত করে খাবার এনে খাইয়ে দিল নেহান, নিজেও খেয়ে নিল। হাত ধুয়ে প্লেট রান্নাঘরে রেখে এসে ইরাকে শুইয়ে দিল। শরীরে কাঁথা টেনে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল। ঘুমিয়ে যেতেই লাইট অফ করে দরজা চাপিয়ে নিজের ঘরে চলে এলো নেহান। নিজের ঘরে এসে বিছানায় গায়ে লিয়ে দিতেই চোখে রাজ্যের ঘুম নেমে এলো। খুব ভোরেই ঘুম ভাঙল নেহানের। হাই তুলে উঠে বসল। জানলাগুলো খোলা, তার মানে এরা উঠে গেছে। যেদিনই এরা ভোরে ওঠে সেদিনই নেহানের ঘরে এসে জানলা খুলে পর্দা সরিয়ে দিয়ে যায়। মুচকি হেসে জানলা দিয়ে বাইরে তাকালো আর অবাক হলো। কলা পাতা রঙের জামা পরে বাগানে হাঁটছে একটা মেয়ে। এটা যে এরা বুঝতে 1 সেকেন্ডও দেরি হলো না। কাঁথাটা সরিয়ে ওয়াশরুমে যায় নেহান। ফ্রেশ হয়ে দ্রুত বাগানে চলে যায়। একটা জটলা গাছের পাশে দাঁড়িয়ে ইরার হাত ধরে হ্যাচকা টান দেয়। মা গো মা, ও মা গো। বলে চিৎকার করে ওঠে ইরা। নিহান ইরাকে আম গাছে ঠেস দিয়ে মুখ চেপে ধরে। এই এরকম চিৎকার করছিস কেন? মনে হয় কুকুরে কামড়ে দিয়েছে। আশেপাশে তাকিয়ে দেখ, তোর এরকম কর্কশ চিৎকারে সব পাখিগুলো উড়ে চলে গেছে। ইরা মুখ চেপে ধরা হাতের দিকে ইশারা করলো। নিহান হাত সরাতেই জোরে জোরে হাত ছেড়ে দম নেয় ইরা। এরকম কেউ করে? তোমারই তো দোষ, এভাবে টানলে কেন? উফ, তোমারই তো দোষ, এভাবে টানলে কেন? ঢং কত, তাই এভাবে চিৎকার করতে হয়। এসব ন্যাকামি একদম সহ্য হয় না আমার। আমি নাকামি করি? নাক টেনে কান্নার ভাব নিয়ে বলল ইরা। এই যে এখন আবার করছিস, চল হাঁটি, আর কথা পেঁচাস না। ইরা নিহানকে মুখ ভেঙচি দিয়ে হাঁটা ধরল। নেহান অন্যদিকে তাকিয়ে হাত ধরল ইরার। দুজন খালি পায়ে ঘাসের উপর দিয়ে হাঁটতে লাগলো। প্রতিদিনকার মতো আজও ইরা কোচিং এর উদ্দেশ্যে আর নেহান চাকরি খুঁজে বেরিয়ে গেল। আরতে বসে আছে নেহান, সাথে বন্ধুরাও দলবল। বিশাল বলে উঠল, নিহান, কতদিন এভাবে চাকরির জন্য ঘুরবি যেখানে তোর নিজেরই এত কিছুর বিশাল ব্যবসা আছে? মাছের আরও, চালের ব্যবসা, বুটিক্সের কোম্পানি। নেহান ফ্লোরের দিকে তাকিয়ে বলল, যতদিন খালামণি চাই ততদিন। কিন্তু এভাবে আর কতদিন? জুবাইর প্রায় ধমকে বলল। নেহান আর কিছু না বলে পকেট থেকে 1000 টাকার নোট বের করে চন্দুকে দিয়ে বলল, চান্দু, যা, তোরা 7 জন দুপুরে বিরিয়ানি খেয়ে নে। 1000 টাকায় হবে তো? কালো রোগা পাতলা গরনের ছেলে চন্দু নেহানের আড়তে কাজ করে। সবকটি দাঁত বের করে হেসে বলল, খুব চলবে ওস্তাদ। বলেই বেরিয়ে গেল। নেহান ম্লান হেসে নিচের দিকে তাকিয়ে বসে রইল। শান্ত সিগারেট ধরিয়ে 2 টান দিয়ে নেহানের দিকে এগিয়ে দিল। নেহান সিগারেটটা হাতে নিতেই ইরার মুখটা ভেসে উঠল। নিহান ভাই, তুমি যদি সিগারেট খাও তাহলে আমি কখনো তোমার ঠোঁটে চুমু খাবো না। ছাদে দাঁড়িয়ে গলা জড়িয়ে ধরে কথাটা বলেছিল ইরা। মনে হতেই হেসে ফেলল নেহান। আর খেতে পারল না।
সিগারেটটা শান্তর হাতে দিয়ে ফাইলটা হাতে নিয়ে বেরিয়ে পড়ল। উপস্থিত সবাই বোকা বনে চেয়ে রইল নেহানের যাওয়ার দিকে। বই খাতা হাতে করে নিয়ে কোচিং সেন্টারের এক ক্লাস হতে আরেক ক্লাসে যাচ্ছে ইরা। বিস্তর মাঠের এক পাশ থেকে অপর পাশে যেতেই মাঠের মধ্যে কারোর সাথে ধাক্কা খেল। ছেলেটার চশমা পড়ে গেছে। ইরার বই খাতা না পড়লেও খুব জোর লেগেছে হাতে। ডান হাত দিয়ে বাম হাতের কোনোই ডলতে ডলতে রাগে চোখে তাকালো ছেলেটার দিকে। ছেলেটা চশমাটা তুলে পরে নিল আর বলল, আমি খুব দুঃখিত, আসলে আমি দেখতে পাইনি। খুব চেনা চেনা লাগছে ছেলেটাকে, অনেকটা বখাটে আশিকের মতো। কিন্তু আশিককে তো নিহান ভাই শহর ছাড়া করেছিল আর এক পাও ভেঙে দিয়েছিল। তাহলে আবার ছেলেটার বেশভূষাও তা বলছে না, কিন্তু দুজনের চেহারার খুব মিল। ছেলেটার কথায় ধ্যান ভাঙল ইরার। হ্যালো, আমি আসিফ। ইরা ভ্রু কুচকে তাকিয়ে বলল, দেখে চলতে পারেন না? বলেই আর 1 মিনিটও দাঁড়ালো না ইরা। দ্রুত হেঁটে স্থান ত্যাগ করলো। একবারও পিছু ফিরে তাকালো না। চলে যাওয়া ইরার দিকে তাকিয়ে মুচকে হাসলো আসিফ। খেলা তো সবে শুরু ইরামণি। আমার ভাইয়ের প্রতিশোধ নিতে ফিরে এসেছি আমি। এক হাত শক্ত করে মুঠো করে আরেক হাতে ফোন বের করে কাউকে কল করলো আসিফ। ইরার ক্লাস শেষ হলো 3টায়। আজ একটু দেরিতেই শেষ হলো। অন্যদিন 1টায় বাড়ি থাকে। সেন্টার থেকে ইরাদের বাড়ি বেশি দূরে না, হেঁটেও যাওয়া যায়। 10 টাকা রিক্সা ভাড়া। মাথায় ওড়না টেনে কাঁধে ব্যাগ নিয়ে মেন গেট থেকে বেরিয়ে গেল ইরা। বের হতেই আর চোখে দেখতে পেল নেহানকে। আর ভালোভাবে তাকালো না, সোজা হাঁটা ধরল। নেহান এরাকে দেখতে পেয়ে দ্রুত এগিয়ে ইরার পাশাপাশি এলো। কি হলো, এরকম উদ্ভ্রান্তের মতো হেঁটে যাচ্ছিস কেন? আমাকে কি চোখে পড়েনি? দাঁড়াবি তো নাকি? ইরার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল নেহান। তোমাকে না বলেছি এলাকার সব নেতা খেতাদের সাথে মিশবে না? গাল ফুলিয়ে বলল ইরা। প্রথমত, আমি এসব নেতাদের সাথে মিশি না। ওরা আমার সাথে কথা বলতে আসলে কথা তো বলতেই হয়। আর দ্বিতীয়ত, খেতাদের সাথে কি মিশা যায় বল? নিহান ভাই প্লিজ। একটু জোরেই বলল ইরা। ওটা তো গায়ে দিয়ে শুতে হয়। ওকে সরি, আর ঠাট্টা করবো না, এবার চল রিকশায় ওঠ। নেহান রিকশায় উঠে হাত বাড়িয়ে দিতেই নেহানের হাতে হাত রেখে রিকশায় উঠে বসলো ইরা। রিকশা তার আপন গতিতে চলতে লাগলো। ইরা চোখ বন্ধ করে নেহানের কাঁধে মাথা রাখলো। শক্ত করে হাতটা ধরে বলল, নিহান ভাই, হুম। তুমি ছাড়তে চাইলেও আমি কখনো তোমায় ছেড়ে যাব না। খুব শক্ত করে আঁকড়ে ধরে রাখবো। আমি জানি তো। বলেই ইরার হাতটা শক্ত করে ধরলো নেহান। কিছু সময়ের মধ্যেই বাসায় চলে এলো নেহান ইরা। রাতে বারান্দায় ইজি চেয়ারে বসে আছে নেহান। আকাশ থেমে থেমে চমকাচ্ছে। কোনো গর্জনের শব্দ নেই। বাহিরের দিকে তাকিয়ে আছে নেহান। যত তাড়াতাড়ি সম্ভব একটা চাকরি পেতে হবে তাকে, হোক সেটা ঘুষ দিয়ে। আজকাল এরাকে বউ বেশে বড্ড দেখতে ইচ্ছে করে, সত্যিকারের বউ রূপে। আবার বেশ কাছে পেতেও ইচ্ছে করে। এই ব্যাপারটা মাথায় চেপে বসলে তো বিপদ। খালামণিকে বললে হয়তো বিয়ে দিতে দ্বিমত করবে না, কিন্তু কিছুতেই বলতে পারবে না। আবার বিশাল ব্যবসা আছে এটাও বলতে পারছে না, যা দিয়ে খুব ভালোভাবেই চলবে ইরা নিহানের। খালামণির চাওয়াটাকে খুব সম্মান করে নিহান। আকাশ চমকাতে দেখে খুশি হয়ে যায় এরা। বিছানায় পড়তে বসেছিল। বই খাতা বন্ধ করে এক লাফে বিছানা থেকে নেমে যায়। তারপর গুটি গুটি পায়ে নেহানের ঘরে যায়। ঘরে না পেয়ে বারান্দায় উকি দিতেই দেখে আনমনা হয়ে বসে আছে নেহান। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দাঁত দিয়ে ডান হাতের তর্জনী নখ কাটল। কিছু একটা ভেবেই নিজের ঘরে চলে আসে ইরা। 3 পার্টের আলমিরাটা খুব শব্দ করে খোলে। গত পহেলা ফাল্গুনে নেহানের দেয়া লাল শাড়িটার সাথে ম্যাচ করে ব্লাউজ বের করে। শব্দ করে আলমিরার দরজাটা আটকে একটা কাজল আর লাল লিপস্টিক নিয়ে ওয়াশরুমে চলে যায়। কোনো একটা কিছুর শব্দ পেয়ে ধ্যান ভাঙল নেহানের। উঠে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে বাইরে এলো। বের হতেই বিদ্যুৎ চলে গেল। পকেট থেকে ফোন বের করে টর্চ জ্বালাতেই পাশ থেকে কেউ কর্কশ কণ্ঠে চিৎকার করে উঠল। নেহান হকচকিয়ে বলল, কে কে? সালমা বেগম থুথু করে গলার নিচে থুথু দিল। তারপর বলল, আমি তোমার খালামণি। স্বস্তির নিঃশ্বাস ফেলে নিহান বলল, ও খালামণি তুমি? ভয় পেয়ে গেছো বুঝি? হুম, বের হলাম, তোর খালু আসার সময় হয়ে এসেছে। গেট খুলতে যাচ্ছি, তার উপর যে হাড়ে বৃষ্টি আসবে মনে হচ্ছে। ও,
আমি তো বিকেলের পর আর একবারও ওর রুমে যাইনি, হয়তো পড়তে বসেছে। ও তো অন্ধকারে ভয় পায়। তুমি বরং ফোনটা নিয়ে জলদি যাও। খালামণি দেখো এসো কি করে, হয়তো ভয়ে কুকুরে আছে। ইরার কথা শুনতেই নিহান ব্যস্ত হয়ে বলল। সালমা বেগম মুচকি হাসল। ইরাকে নিয়ে কত চিন্তা ওর। হাসা থামিয়ে বললেন, তুই কি ভুলে গেছিস ইরার ঘরে অটোমেটিক জেনারেটর আছে আর ওয়াশরুম বারান্দায়ও? নিহান অন্ধকারে খালামনির হাসি দেখতে পেল না, তবে ঠিকই বুঝতে পারলেও তিনি হাসছেন। নিহান অপ্রস্তুত হয়ে মাথা চুলকাতে চুলকাতে বলল, ও যাই মোম জ্বালিয়ে আনি। বলেই নিজের ঘরে চলে যান সালমা বেগম। নেহান সেখানেই দাঁড়িয়ে আছে। মোমেনে নেহানের হাতে ফোন ধরিয়ে দিয়ে বলল, যাই দেখে আসি কি করে। ইরার ঘরের সামনে এসে বলল, ইরা, ইরা, কি পড়তে বসেছিস নাকি? ডাকতে ডাকতে ঘরের দিকে এগোচ্ছেন তিনি। ইরা শাড়ি ঠিক করতে করতে ওয়াশরুম থেকে বের হতে নিলেই মায়ের ডাক হয়, আর বের হয় না, চুপ করে ঠায় দাঁড়িয়ে থাকে। সালমা বেগম ঘরে ঢুকে দেখে ইরা ঘরে নেই, বইগুলো বিছানোর উপর। ইরা, তুই কি ওয়াশরুমে? ওয়াশরুমের দরজায় টোকা দিয়ে বললেন সালমা বেগম। ইরা আস্তে করে বলল, হুম। এতক্ষণ কি করিস? বাথরুমে মানুষ কি করে মা? তুমি কি লাইভ দেখতে চাও, মানে সরাসরি দেখতে চাও? ইরা জোরে জোরে বলে। সালমা বেগম কিছু বলতে নিলেই দেখে দরজায় নেহান দাঁড়িয়ে। বেশ লজ্জা পান তিনি। মাথা নিচু করে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে যায়। মনে মনে হো হো করে হেসে ঘরে ঢুকে বিছানায় বসেন নিহান। বই খাতাগুলো গুছিয়ে টেবিলের উপর রাখে, তারপর বারান্দায় চলে যায়। ইরা মায়ের সারা শব্দ না পেয়ে বেরিয়ে আসে। এই ঘরের বাইরে তো আলো নেই, তাই মোম জ্বালিয়ে লাইট অফ করে। বারান্দার দিক থেকে আসা কারো ছায়া দেখতে পেয়ে চিৎকার করে ওঠে ইরা। নেহান দ্রুত পায়ে এসে ইরার মুখ চেপে ধরে। বাইরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে, তাই হয়তো ইরার চিৎকার খালামুনির কান পর্যন্ত যায়নি, নয়তো এখন একটা ব্যাপক কাণ্ড হতো। ভেবেই স্বস্তির নিঃশ্বাস নেয়। ইরার হাত থেকে মোমটা পড়ে মৃত আলো দিচ্ছে। নেহান ইরার দিকে রাগে চোখে তাকালো। মুহূর্তেই যেন সব রাগ গলে পানি হয়ে গেল। অবাক দৃষ্টিতে দেখতে লাগলো ইরাকে। মুখ থেকে হাতটা সরিয়ে নিল আস্তে আস্তে। এরা ঢোক গিলে মুচকি হাসার চেষ্টা করলো। বলল, আমাকে কেমন লাগছে নিহান ভাই? কি হলো বলো? নেহান ঘর থেকে বেরিয়ে একরাশ বিরক্তি নিয়ে মুখটা কালো করে বলল, একদম পেঁচার মতন। আমি জানতাম। বলেই মন খারাপ করে ফেললো এরা। সেই মন খারাপের রেশটা ফুটে উঠলো পুরো মুখ জুড়ে। কালো হয়ে গেল মুখটা। নেহান মুচকি হেসে কোলে তুলে নিল ইরাকে। এরা খুব শক্ত করে নেহানের গলা জড়িয়ে ধরে বুকে মুখ লুকিয়ে নিঃশব্দে হাসতে লাগলো। নেহান ছাদে এনে নামিয়ে দিল ইরাকে। খুব দ্রুত নেমে আসা বৃষ্টির ফোঁটাগুলো মুহূর্তেই ভিজিয়ে দিল দুজনকে। বারবার বিদ্যুৎ চমকাচ্ছে, তবে বাজ পড়ছে না, শব্দ নেই। সেই হঠাৎ চমকানো আলোতে ইরাকে দেখে মুগ্ধ হচ্ছে নেহান। দূরের রাস্তার ল্যাম্পপোস্টের আবছা আলো এসেছে কিছুটা, মনে হচ্ছে বৃষ্টিতে জোছনা। ইরার থেকে 2-3 হাত দূরে দাঁড়িয়ে আছে নেহান। ইরা 2 হাত মেলে ভিজছে, এক হাতের কোনোয় আরেক হাত গুজে ফিসফিসিয়ে নেহান বলল, এই পরিটাই আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এরা স্থির হয়ে দাঁড়াতেই নেহান 1 পা 2 পা করে ইরার দিকে এগোতে লাগলো। আস্তে আস্তে সামনে যেয়ে দাঁড়ালো। দুগালে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে মুখটা একটু উঁচু করলো নেহান। চোখ মুখ ছুট ছুঁয়ে যাওয়া পানের দিকে একটু ঝুঁকতে সিঁড়ির নিচ থেকে ডাক এলো সালমা বেগমের। তিনি সিঁড়ি বেয়ে আসছেন আর ডাকছেন, ইরা, নিহান কই তোরা? নেহান ইরাকে ছেড়ে 1 হাত দূরে সরে দাঁড়ালো। ইরা মাথা নিচু করে দাঁড়িয়ে মিটি মিটি করে হাসছে। সালমা বেগম সেই সিঁড়িতে এসে দেখলেন দুজন দুদিকে দাঁড়িয়ে ভিজছে, হাতে তার টর্চও আছে। ইকবাল সাহেবের 24 ঘন্টার সঙ্গী এই টর্চ লাইট। ইরা মায়ের দৃষ্টিতে ঘাবড়ে গেল, কিন্তু নিহান বেশ স্বাভাবিক গলায় বলল, ডাকছিলে খালামণি? সালমা বেগম মিষ্টি হাসি দিয়ে বলল, হ্যাঁ, আয় খেতে যাবি। বৃষ্টি তো কমে এসেছে, ঠান্ডা লেগে যাবে, জলদি কাপড় পাল্টে নে, রাতও তো হলো অনেক। নিহান হম হম করে হেঁটে খালামনির পাশে এসে দাঁড়িয়ে পড়ল। আর বলো না খালামণি, তোমার ব্রিটিশ মেয়ে জোর করে আমায় নিয়ে এলো। বলে, নিহান ভাই আমি ভয় পাই, তুমি দাঁড়িয়ে থাকবে, আমি ভিজবো। কেমন নাছর বান্দা জানোই তো। ভিজতে চাইলাম না, তবুও জোর করে
ঠেলে ঠুলে টেনে পানিতে আনলো। ইরা যেন আকাশ থেকে পড়ল। ভ্যাবাচাকা খেয়ে একবার মায়ের দিকে তাকাচ্ছে আর একবার নিহানের দিকে। এত মিথ্যাও কেউ বলতে পারে? এত গুছিয়ে সালমা বেগম ইরাকে ধমকে বলল, দিন দিন কি ছোট হচ্ছিস নাকি? হ্যাঁ, যে বায়না বাড়ছে। নিচে আয়, কানের নিচে দুইটা দেবো একেবারে। তো দস্যিপনার জন্য তো আমার মানিকটারও অসুখ করবে। বলেই কাপড়ের আঁচল দিয়ে নিহানের মাথা মুছিয়ে দিল। চল এবার। নিহান আর খালামণি আগে হাঁটতে লাগলো। ইরা এক সিঁড়ি নামতেই নিহান পিছু ফিরে চোখ টিপ দিল ইরাকে। ইরা মাথা চুলকাতে চুলকাতে বলল, যা বাবা, আমি কখন? একসাথে খেতে বসলো সবাই। ইরা রাগে রাগে মুখ করে আছে। নিহান জানে তখনকার বলা কথাগুলোর জন্যই এরকম ফুলে আছে ইরা, কিন্তু ইরাকে রাগাতে যে বেশ ভালো লাগে তার। নেহান পা দিয়ে ইরার পায়ে চিমটি কাটলো। ইরা রেগে নেহানের পা ভেবে সামনে থাকা কারো পায়ে চিমটি কাটলো। সালমা বেগম আস্তে করে ইকবাল সাহেবকে বললেন, বুড়ো বয়সে ভীমরতি ধরছে, চিমটি কাটলে কেন? আমি কখন চিমটি কাটলাম? চুপ কর। জোরে বলে উঠলেন ইকবাল সাহেব। বলেই মাথা নিচু করে ফেলল সালমা বেগম। ইরার বুঝতে বাকি রইল না সে তার মায়ের পায়ে চিমটি কেটেছে। মাথা নিচু করে একের পর এক ভাত মুখে দিতে থাকলো। নেহান ঠোঁটে ঠোঁট চেপে হাসি আটকে বলল, আমার হয়ে গেছে। উঠে কোন রকম ভাত নিয়ে নিজের ঘরে এলো নেহান। হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার জোগান নেহানের। কান মাথা গরম হয়ে গেছে তার হাসতে হাসতে। সকালের রেডি হয়ে নেহানের ঘরে আসে ইরা। নেহান উপর হয়ে বেঘরে ঘুমোচ্ছে। ইরা মুচকি হেসে নেহানকে ডেকে তুলল। উঠে বসেও আবার শুয়ে পড়ল নেহান। কোন রকম টেনে তুলে ওয়াশরুমে পাঠালো। তারপর নিজে চলে গেল ডাইনিং টেবিলের দিকে। এদিকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে চেঞ্জ করে নিল নেহান। ইরাকে বারান্দায়ও দেখতে পেল না। ডাইনিং টেবিলে এসে দেখলো নাস্তা সাজাচ্ছে ইরা। হা হয়ে তাকিয়ে বলল, তুই তো তোমার ঘরে ছিলাম, এত সব করলাম কখন? তাই 2 মিনিটে এলি কি করে? 2 মিনিট? আমি তোমাকে 20 মিনিট আগে ওয়াশরুমে পাঠিয়ে তবে এসেছি। নেহান আস্তে করে বলল, ও তার মানে তুমি ওয়াশরুমে গিয়ে ঘুমাচ্ছিলে নিহান ভাই? নেহান কাঁদতে লাগলো। তারপর মাথা চুলকাতে চুলকাতে আমতা আমতা করে বলল, বড্ড বেশি কথা বলিস, দে খেতে দে। ইরা মিটি হেসে খাবার এগিয়ে দিল। কোচিং সেন্টারের সামনে নামিয়ে দিয়ে সে রিক্সা করে আনতে চলে গেল নেহান। ইরা ক্লাসরুমে ঢুকতেই তুবা পেছন থেকে ডেকে উঠল। পেছনের বেঞ্চে সবাইকে জটলা বেঁধে বসে থাকতে দেখে সেখানে গেল ইরা। তুবা ইরার বেস্ট ফ্রেন্ড। খুব অল্প সময়, কারণ পরিচয়টা সেন্টারে এসে। স্কুল বা কলেজ লাইফে তেমন কারোর সাথেই যোগাযোগ নেই ইরার। পাসকাল হয় আর রেজাল্ট ভালো হয় মেডিকেলে চান্স পাওয়ার আশা চেষ্টা। আরাফ, তুবা, রিমা, অনিতার সাথে কালকের ওই ছেলেটাকে দেখে বেশ চমকালো এরা। এগিয়ে গিয়ে বলল, ওনাকে চিনিস তোরা? ছেলেটা এগিয়ে এসে বলল, ওদের সাথে আজই বন্ধুত্ব, আর আমি তোমারই ক্লাসমেট। নতুন? ইরা জিজ্ঞেস করলো, হ্যাঁ নতুন। আর বাই দ্য ওয়ে, কালকের ব্যাপারে ভেবো না, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তবে আমি কিন্তু বেশ ব্যথা পেয়েছি। তোমার হাতের হাড় খুব শক্ত আর মাংস নেই বললেই চলে। বলেই হু হু করে হেসে দিল আসিফ। এরা ম্লান হাসল। এখন তো আমি তোমার ক্লাসমেট, এখন তো পরিচয় হতে সমস্যা নেই। হাত বাড়িয়ে বলল, হাই, আমি আসিফ, হাসনাইম ইকবাল আশিক। এরা হাত বাড়িয়েও বাড়াচ্ছে না। পাশ থেকে আরাফ, রিমা, তুবা বলল, আরে কালকের ঘটনা আমরা শুনেছি, এটা নিয়ে এত ভাবার কিছুই নেই। সবার কথায় এরা হাত মিলিয়ে বলল, আমি ইরা ইকবাল নুহা। নাইস টু মিট ইউ। পকেটে হাত ঢুকিয়ে বলল আসিফ। আবার ম্লান হাসলো এরা। তবে খুব তীক্ষ্ণভাবে এক নজর দেখলো ছেলেটাকে। কেন যেন চেনা চেনা লাগে, কিন্তু ছেলেটার সামনে এলেই কেমন অপ্রস্তুত হয়ে পড়ে ও। ভয় ভয় লাগে। আসিফের কথায় ভাবনায় ছেদ পড়ল। তুমি কি ম্যারিড? এরা মুচকি হেসে বলল, না, তবে খুব শীঘ্রই হব। আচ্ছা, এখন আসি। বলে রিমাকে নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। আসিফ সেখান থেকে সরে এসে জানলা দিয়ে ইরার চলে যাওয়া দেখছে। চোখ থেকে চশমাটা খুলে এক চাপ দিয়ে ধরল।
আমি তোমাকে সুখে থাকতে দিব না ইরাবতী। সব তছনছ করে দেব, পাঠিয়ে দেব আমার ভাইয়ের কাছে। তুবা পেছন থেকে আসিফের কাঁধে হাত রেখে বলল, সব হবে মাইজান, সব হবে। কোচিং শেষে মেন গেটে এসে বাইরে দেখে ইরা। নেহান আসেনি। ঘড়ির দিকে তাকিয়ে আরো কিছুক্ষণ অপেক্ষা করলো, না তবুও নেহান এলো না। কিছুটা অভিমান আর রাগ করে হাঁটা শুরু করলো ইরা। রাস্তার পাশের ফুটপাত দিয়ে হাঁটছে আর এদিক ওদিক তাকাচ্ছে। যদি নেহান আসে, অনেকটা পথ রোদেই হেঁটে এলো, কিন্তু এবার মনে হয় কেউ তাকে ফলো করছে। আবারও এদিক ওদিক তাকালো না, কেউ তো নেই। একটু দ্রুত পায়ে হাঁটা ধরলো এরা। কিছু সময় হাঁটতেই পেছন থেকে কেউ বলে উঠল, এত রোদে হেঁটে যাচ্ছ কেন? ইরা ঘাড় ঘুরিয়ে দেখলো রিকশায় আসিফ। কিছু না বলে আবারও হাঁটতে লাগলো। উঠে এসো রিকশায়। এরা তবুও কিছু বললো না, হাঁটছে তো হাঁটছে। এবার রিকশা থেকে নেমে এলো আসিফ। ইরার সামনে দাঁড়িয়ে বলল, তুমি কি আমায় ফ্রেন্ড বানাতে চাচ্ছ না? ভাবতে পারছো না? তাহলে আমি সরি রিয়া, তোমাকে ডিস্টার্ব করার জন্য। আসলে আমি তো এ শহরে নতুন এসেছি, তাই তোমাদের দেখেই ফ্রেন্ড ভেবেছি। আচ্ছা সরি, আসছি। অনেক আবেগ আপ্লুত হয়ে বলল আসিফ। ইরারও এবার খারাপ লাগতে শুরু করলো। শুধু ফ্রেন্ডই তো হতে চেয়েছে, দোষের তো কিছু না। তাছাড়া নতুন এসেছে, আর আরাফের মতো ওকেও ফ্রেন্ড বানানো যায়। আর এত কড়া রোদে হেঁটে যাওয়ার কোনো মানেই হয় না। ইরা রিকশায় উঠে বসলো। মনে শয়তানি হাসি হেসে আসিফও উঠে বসলো। যাক, অন্তত এক ধাপ এগোতে পেরেছে। ইরার চোখে ভালো হতে অনেকটা দূরত্ব বজায় রেখে বসলো আসিফ। আসিফের গুটি সুটি মেরে বসা দেখে এরা ভাবলো, না, ছেলেটা খারাপ না যতটুকু দেখলে মনে হয়। হয়তো সবই আমার ভুল ধারণা। অযথাই ওকে দেখে আনইজি ফিল করি আমি। ভেবেই দীর্ঘশ্বাস ছাড়ল। ব্যাগ থেকে পানির পট আর টিস্যু বের করে এরার দিকে এগিয়ে দিল আসিফ। এরা পানিটা খেয়ে ধন্যবাদ জানালো। আসিফ মুখ ফুলিয়ে বলল, ফ্রেন্ডশিপে নো সরি নো থ্যাঙ্কস, ইজ ইট ক্লিয়ার? এরা হেসে বলল, ওকে। পুরো রাস্তায় এটা সেটা বলে ইরাকে খুব হাসিয়েছে আসিফ। ইরাও হেসে হেসে ক্লান্ত। বাড়ির সামনে আসতেই ইরা বলল, রাখুন রাখুন। এটাই তোমাদের বাসা? হুম। যাক, চিনে গেলাম, মাঝে মাঝে এসে খেয়ে যাব। একটু হাসলো ইরা। তারপর বিদায় জানিয়ে ঘরের দিকে চলে এলো। ছাদে দাঁড়িয়েছিল নেহান। ফোনে কথা বলতেই ছাদে এসেছিল। আর যাওয়ার সময় দেখতে পেল এরা কারোর সাথে রিকশা থেকে নেমে হাসছে। ছেলেটার মুখটা দেখতে পেল না নেহান। ঘরে চলে এলো দ্রুত পায়ে। এরা ডাইনিং টেবিল থেকে পানি খাচ্ছে। নেহান এসে পাশে দাঁড়ালো। যেই না কিছু বলতে যাবে অমনি এরা মুখ কালো করে রাগে রাগে মোড় নিয়ে নেহানের মুখোমুখি এসে দাঁড়ালো। সামান্য আনতে যাবে তাই পারো না? এত ব্যস্ত থাকো তুমি, নাকি আমার উপর তুমি বিরক্ত নিহান ভাই? আমাকে আর ভালো লাগে না। থাক, আর আনতে যেতে হবে না তোমায়। আমার আশা আমি একাই আসতে পারবো। বলেই চলে গেল এরা। আবার ফিরে মুখোমুখি দাঁড়িয়ে বলল, রিক্সার ছেলেটা কোচিং সেন্টারে নতুন এসেছে। আজ আমার সাথে এবং আমার সব ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডশিপ করেছে। আসতে চাইনি, নাছরবান্দা, তাই আসতেই হলো। বলেই হন করে নিজের ঘরে চলে গেল এরা। নেহান সেখানেই বেকুফের মতো দাঁড়িয়ে রইল। চেয়ে রইল ইরার যাবার পানে। দুপুরে শত ডাকাডাকির পরেও দরজা খুলেনি ইরা। নেহানেরও খাওয়া হয়নি। খালা মনি খালু অনেকবার জিজ্ঞেস করছে কি হয়েছে। নেহান বারবারই এড়িয়ে গেছে। সন্ধে হয়ে এসেছে। প্রায় 1 ঘন্টা ধরে দরজার পাশে দাঁড়িয়ে আছে নেহান, ইরার বের হওয়ার অপেক্ষায়। খুব খিদে পেয়েছে ইরার, আর মাথা ব্যথাও করছে প্রচণ্ড। সেই সকালে বেরিয়েছে, আর সারাদিনে একটু দানা পানি পড়েনি। আর টিকতে না পেরে চোখ মুখ মুছে ঘর থেকে বের হয় ইরা। পণ করেছে নেহানের সাথে আর নিজেকে যেচে কথা বলবে না। নাক টেনে বেসিনে গিয়ে হাত মুখ ধুয়ে নেয় ইরা। তারপর টেবিলে এসে দেখে সব খাবার বাটি রাগ যেন মাথায় চড়ে গেছে এরার। ঢকঢক করে 2 গ্লাস পানি খেয়ে আবার ঘরের দিকে এগোয় এরা। নেহান এতক্ষণ দাঁড়িয়ে ইরার কাণ্ড দেখছিল। যে না ঘরের দরজার সামনে এলো, পেছন থেকে খপ করে ইরার কোমর জড়িয়ে ধরলো নেহান। দ্রুত ঘরে ঢুকে পড়ল। এক হাতে ইরার কোমর জড়িয়ে ধরে আরেক হাতে দরজা আটকে দেয় নেহান। ইরার নিজেকে ছাড়াতে চেষ্টা করছে, আর নীরবে কাঁদছে, মুখে কোনো কথা বলছে না। নেহান ইরাকে নিজের দিকে ফিরিয়ে চোখ মুখ মুছে দেয়। আলতো করে কপালে চুমু খেতেই শান্ত হয়ে যায় ইরা। আস্তে করে বিছানায় বসায় নেহান।
মুখোমুখি সেও বসে। ইরার চোখ অসম্ভব লাল হয়ে আছে, চোখ ঠোঁট ফুলে একাকার। ফ্লোরের দিকে তাকিয়ে আছে আনমনে। নেহান দুহাত ইরার গালে রাখে। আমার দিকে তাকা, তাকা না। ইরা নিহানের দিকে মুখ করে বসে, তবে তাকায় না। আমি সত্যিই খুব ব্যস্ত ছিলাম রে, সরি। এই ইরা, সরি তো। কিসের ব্যস্ততা তোমার? সারা দিন তো ওই এক ফাইল হাতেই বের হও। আর কি কাজ? তুমি ভেবেছো আমি কিছু জানি না? তোমার কাগজপত্রে যে রেজাল্ট অ্যাপ্লাই করে ইন্টারভিউ দিলে চাকরি হবেই, অথচ তুমি শুধু বেরই হও। এটাকে ব্যস্ততা বলে? শেখাও আমাকে। হ্যাঁ, আমাকে আর ভালো লাগে না সেটা বলো। দীর্ঘশ্বাস ফেলে নিহান। ইরা, আজকালকার যুগে চাকরি সোনার হরিণ রে। চাচা মামা ছাড়া চাকরি হয় না, নয়তো মোটা অঙ্কের ঘুষ চাই। চাইলেই আজকাল মেধার দ্বারা চাকরি পাওয়া যায় না। আমি তেমন কোম্পানি পাচ্ছি না মন মতো। ইরা কিছুই বলল না। নেহান বেশ বুঝতে পারছে ওর উত্তরে সন্তুষ্ট না এরা। ইরা, আজ তোকে কিছু বলতে চাই যা তুই জানিস না। এরা একটু অবাকই হতো বটে। নেহানের চোখের দিকে তাকালো ঘুরে। বলতে শুরু করলো নেহান। ইরা, ইরা, আমি শুধুই চাকরির খুঁজতে যাই না। আসলে বাবা মারা যাওয়ার আগে একটা মাছের আড়ত বাবার এক লোক বন্ধু বলা চলে রহমত আঙ্কেলকে দিয়ে যায়। আর রহমত আঙ্কেল এসব কাউকে বলেনি, এমনকি খালুকেও জানায়নি। তিনি এসব চালিয়েই টাকা নিত, সংসার চালাতো। তার কোনো সন্তানও নেই যে সন্তানের নামে করে দিবে। তার স্ত্রী মারা যাওয়ার পর সেও হার্ট অ্যাটাক করে। পরে গত বছর আঙ্কেল আমাকে খুঁজে বের করে, সবটা খুলে বলে আমায়। আমি বিশ্বাস করিনি। তখন তিনি সকল ডকুমেন্টস দেখায়। বাবা সেসব আমার নামে করে দিয়ে গেছেন। তার দলিল তিনি আমার হাতে তুলে দেন। তার সপ্তাহখানিক পর আঙ্কেলও মারা যান। তখন থেকেই আমি চালাই। দম নিয়ে আবারও বলতে শুরু করে নেহান। খুব শখ ছিল ছোটবেলা থেকে দুস্থ বেকার নারী পুরুষদের জন্য একটা কর্মসংস্থানের সুযোগ করে দেব। তাই আড়ত আর চালের ব্যবসা থেকে যা আয় হতো তা দিয়েই একটা ছোট বুটিক্সের কোম্পানি খুলেছিলাম। আল্লাহর অশেষ রহমতে 9 মাসেই তা অনেক বড় হয়, সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। ইরা এবার মুগ্ধ হয়ে বলল। তার মানে নুহা বুটিক্স কম্পোজিটের মালিক তুমি নিহান ভাই? নেহান আস্তে করে বলল। আসলে গত কয়েকদিন থেকে কোম্পানির কাজে একটু ব্যস্ত। এর একটা শাখা নারায়ণগঞ্জ শহরে স্থাপিত হবে, তাই খুব ব্যস্ত সময় কাটছে। তবে কাল থেকে সব কাজ শেষ করে আমি তোকে আনতে যাব। আর একা আসতে হবে না, কাজ রেখে হলেও যাব। তবুও আর রাগ করিস না প্লিজ, চল খেয়ে নিবি। ইরার এবার নিজের উপর রাগ হচ্ছে, সাথে খুব জোরে কান্নাও পাচ্ছে। আলতো করে নেহানের বুকে মাথা রাখি ইরা। আমি তোমাকে কেন বুঝতে পারি না নিহান ভাই? তুমি তো আমার সব সময় বুঝতে পারো। নেহান টের পায় ইরা কাছে, মাথায় একটা চুমুকিয়ে বলে। আর একটু বড় হয়ে নে, ঠিক বুঝবি। আরে কত বড় হতে হবে বলো তো? যেদিন খেয়াল করবি তোর কথায় বাচ্চামো স্বভাব প্রকাশ পায় না, বোকা বোকা কথা আসে না, সেদিন। কি আমি বোকা? গাল ফুলিয়ে বলল ইরা। আর না। বলেই মিটি হাসে নেহান। ইরা হেসে দিয়ে নেহানের বুকে 2-3টা কিল খুশি দিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরে। মুচকে হাসে নেহান। ইরাকে নিজ হাতে খাইয়ে দিল নেহান, নিজেও খেল। খাওয়া শেষ করে এসে ইরার পাশে বসল। ইরা শুয়ে আছে। প্রায় 8টা বাজে। খুব জলদি সময় পার হচ্ছে। ইরার মাথায় হাত বুলিয়ে দিতেই ঘুমিয়ে পড়ল। নেহান বেরিয়ে দরজা চাপিয়ে সামনে খালামণি পড়তে জিজ্ঞেস করল। রাতে খাবি না? না খালামণি, খাবো না। ইরা কি করে? ও তো ঘুমায়। কই ঘুমায়? 2 দিন পর এক্সাম আর ও কিনা। দাঁড়া, বার করছি ওর ঘুম। খালামণি যেও না। নেহানের কণ্ঠস্বর কেমন যেন শোনাচ্ছে সালমা বেগমের কাছে। মাথায় হাত বুলিয়ে বলল। হ্যাঁ রে বাবা, কিছু হয়েছে? আসলে খালামণি। ইরাকে যে সবটা বলে দিয়েছে তা খুলে বলে নেহান। সালমা বেগম মাথায় হাত বুলিয়েই বলেন। একদিন না একদিন তো জানতোই ভালোই করেছিস বলে, কিন্তু চাকরির আশা ছাড়িস না বাবা। নেহান মাথা নাড়ায়। সালমা বেগম নিজের ঘরে চলে যায়। নেহান
আরেকবার দরজায় দাঁড়িয়ে দেখে না ইরাকে। কে জানে আজ হয়তো ওদের কাছে আসার গল্প থেমে যাবে। সকালে প্রতিদিনকার মতো দুজন নাস্তা করে বাসা থেকে বের হয়। ইরা মাথায় কাপড় দিয়ে আগে হাঁটছে, নেহান পিছু পিছু। সেন্টার গেটের কাছে এসে ইরাকে পিছু ডাকে নেহান। ইরা পিছু ফিরে চোখে ইশারায় জিজ্ঞেস করলো, কি? নেহান হাত নাড়িয়ে বিদায় জানিয়ে চলে গেল। আজ আর ফাইল হাতে বের হয়নি নেহান। নেহানের যাওয়ার পানে তাকিয়ে থাকে, যতদূর পর্যন্ত দেখা যায় দেখে। তারপর গেটে ঢুকে পড়ে এরা। দূর থেকে আরো দুজন প্রাণী ওদের দেখছিল, আসিফ, তুবা। এরাকে আসতে দেখে এগিয়ে যায় আসিফ। হাই, হাই। কেমন আছো? ভালো, আপনি? আপনি? এটা কিন্তু ঠিক না ইরা, একই ক্লাসে পড়ি অথচ আপনি। ও তো তুমি? ফ্রেন্ডদের মাঝে তুমি আপনি না তুই থাকে। ইরা হাসলো। তুবা এসে নানান কথা বলে সহজ করতে চাইছে দুজনকে। তুবা জানে এরা তেমন ছেলেদের সাথে কথাই বলে না, একমাত্র আরফ ছাড়া। আরফ তো অনেক আগেকার ফ্রেন্ড, তাই ইরার জড়তা কাটাতে চেষ্টা করছে তুবা। অবশেষে একসময় সফল হয়েছে। ইরা আসিফকে তুই বলে রাখতে পারছে, এখন আর তেমন জড়তাও নেই। ইরা, তুই ক্লাসে যা, আমরা আসছি। ইরা এগোতে থাকে, তুবা আসিফের সাথে হাত মিলায়। বা শুধু ড্রাগসের প্রতি আসক্ত করতে হবে, বাকিটা। আর না বলেই দুজনে অট্ট হাসিতে ফেটে পড়ে। তুবা আসিফের গার্লফ্রেন্ড। আসিফের বড় ভাই আশিক ইরাকে পছন্দ করত। কলেজে থাকাকালীন অনেক আজেবাজে ইঙ্গিতে ডিস্টার্ব করত, জ্বালাতো। একদিন ইরা কেঁদে কেঁদে নেহানের কাছে যেয়ে বিচার দেয়। নেহানের এখানেই বড় হওয়া, বেড়ে ওঠা, প্রায় সবার সাথেই চেনা পরিচয়। এলাকার গুন্ডা টাইপের ছেলেদের সাথে খাতির একটু বেশি। ইরাকে সাথে করে নিয়ে একবার আশিককে যেয়ে থ্রেট করে নেহান। এতে আশিক আরও খেপে যায়। পরদিন ইরার ওড়না ধরে টান দেয়, আর সাথে সাথেই খবর যায় এলাকার বড় ভাই ওসমানের কাছে। ইরাকে সে ছোট বোনের মতো কোলে পিঠে করে ফেলেছে। বোনের অপমানের কথা শুনে সে তার দলবল নিয়ে ক্যাম্পাসের সামনে যায়। কেউ আশিকের গায়ে হাত তোলেনি, শুধু মুখে কালি মেখে গলায় জুতার মালা পরিয়ে এলাকা কলেজ ক্যাম্পাস ঘোরায়। তারপর ওসমান ইরাকে সামনে দাঁড় করিয়ে আশিকের এক পা ভেঙে হসপিটালে ভর্তি করিয়ে দেয়। নিহান সবটা জানতে পেরে আশিকের চিকিৎসার খরচ সব দেয়। 1 মাসে সুস্থ হয়ে যায় আশিক। এলাকায় ফিরে এলে সবাই তাকে অপদস্থ করে, অপমানে আত্মহত্যা করে আশিক। আশিকের পরিবার ছিল ঢাকায়। আসিফ আশিকের ছোট ভাই। সে সব জানতে পেরে ক্ষোভে এসেছে এরার উপর প্রতিশোধ নিতে। তার ধারণা এরার জন্যই আত্মহত্যা করেছে তার ভাই। ওসমান গত বছরই স্ট্রোকে মারা গেছে। আর নেহানের এখানে বাস্তবিক দোষ না থাকলেও দোষ অবশ্যই আছে। তাই এরাকে শেষ করে দিলে সে আঘাত খুব করে নেহানেরও লাগবে। তাই রাজশাহীতে এসে আসিফের বেশভূষা পাল্টে ফেলেছে, কারণ আশিকের আর আসিফের চেহারার অনেক মিল। এরাকে খুব কষ্ট আর তিলে তিলে শেষ করতে চায় আসিফ। আর এসবের মাস্টার প্ল্যানের মাথা তুবা। কোচিং ক্লাস শেষে ইরাকে নিয়ে স্যারের কাছে যায় আসিফ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি বলো। স্যার, আমি তো নতুন ভর্তি হয়েছি, নোটগুলো নেই আর বুঝিও না, যদি একটু। স্যার হাসি মুখে বলেন, পাশেই তো ভালো স্টুডেন্ট দাঁড়িয়ে, ক্লাসের টপ গার্ল, ওর থেকে নিয়ে নিও, তারপর আমি সময় করে বুঝিয়ে দেব। ধন্যবাদ স্যার, আসি। এসো। স্যারের কাছ থেকে এসে ইরার কাছে নোট চাইলো আসিফ। আমার কাছে তো নেই এখন সব। তাহলে কি উপায়? কাল নিয়ে আসি। কাল তো অনেক দেরি হয়ে যাবে। তাহলে যদি কিছু মনে না করিস ফোন নাম্বারটা দে, রাতে কল করে জেনে নেব। এরা দ্বিমত না করে দিয়ে দিল বন্ধু ভেবে, আর বলল, 10টার পর কল দিস না, আমি ঘুমাই, 8টার আগে দিস। আসিফ শুধু মাথা নাড়ল। আসিফের থেকে বিদায় নিয়ে সেন্টার থেকে বেরিয়ে এলো ইরা। বের হতেই দেখে নিহান দাঁড়িয়ে আছে। বেশ ক্লান্ত দেখাচ্ছে নিহানকে। ইরা নিহানের কাছে আসতেই রিক্সা ডাকলো নিহান। উঠে বসলো ইরা। নিহান রিক্সায় উঠেই ইরার কাঁধে মাথা রাখল। ইরা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বাসায় এসে নিজের ঘরে চলে গেল নিহান। বিছানায় হাত পা মেলে শুয়ে পড়ল। ইরার দ্রুত গোসল সেরে এসে নেহানের টাওয়েল সাবান এগিয়ে দিল। খাবার সাজিয়ে দিল টেবিলে। নেহান খেতে বসে বলল, খালামণি কোথায়? মা তার ফুফি শাশুড়িকে দেখতে গেছেন, বাবাও গেছেন। উনি অসুস্থ অনেক, ফিরতে রাত হবে। তাহলে এত সব রান্না কি তুই? আরে না, মাই রান্না করে গেছেন। ও
ও আচ্ছা, বস, খেতে বস। ভাত দে জলদি। ইরা নিহানের প্লেটে ভাত তরকারি তুলে দিয়ে নিজেও খেতে বসল। খাওয়া শেষ করে এরার ঘরে চলে গেল নেহান। এরা সবকিছু গুছিয়ে নিজের রুমে গিয়ে দেখে নেহান ওপর হয়ে শুয়ে আছে। মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোমার কি শরীর খারাপ নিহান ভাই? না, ঘাড় মাথা ব্যথা করছে। এই যা। ও টিপে দেই। দে। ইরা চুপ করে মাথা ঘাড় টিপে দিচ্ছে। নেহান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ইরা, হুম। কাল নারায়ণগঞ্জ শহরে যাব 12 দিনের জন্য। কথাটা শুনেই যেন আকাশ থেকে বলল ইরা। কতদিন? নেহান কাত হয়ে ইরার দিকে ফিরে বলল, 12 দিন। বুটিক্সের একটা শাখা নারায়ণগঞ্জ শহরে স্থাপিত হবে, তাই যেতেই হবে। ইরা ভ্যা ভ্যা করে কেঁদে দিল। নেহান হা হয়ে বিছানার মাঝখানে উঠে বসল। কিরে, কাঁদছিস কেন এভাবে? এতদিনের জন্য? বলেই কাঁদতে লাগলো ইরা। নেহান একটু হেসে বাঁ হাত দিয়ে ইরাকে কাছে টেনে নিজের সামনে বসালো। আরে এতদিন কই, দেখতে দেখতে পার হয়ে যাবে। নে, আর কাঁদিস না, মাথা টিপে দে। ইরা তবু কাছে। ইরা, মাথা ব্যথা করছে, প্লিজ কাঁদিস না। বলেই ইরার চোখ মুছে কপালে চুমু খেল নেহান। ইরা নেহানের মাথাটা নিজের কোলে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিল আর ফুপিয়ে কাঁদতে লাগলো। এর আগে কখনোই এতদিন ইরাকে ছেড়ে থাকেনি নেহান, তাই ভেবেই কান্না পাচ্ছে ইরার। ঘুম থেকে উঠে নেহান দেখতে পেল ইরা কার সাথে কথা বলছে। কথা শুনেই বুঝতে পারলো পড়ার ব্যাপারে কিছু। নেহান আর মাথা না ঘামিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখে এরা ফোনে কথা বলছে আর হাসছে। নেহান মাথায় টোকা দিল। ইরা ইশারায় জিজ্ঞেস করল। কি? নেহান ফিসফিস করে বলল, চা করে দে। আচ্ছা এখন রাখছি, বাই। বলেই ফোনটা কেটে দিল ইরা। হাসতে হাসতে নেহানকে বলল, ওই যে রিকশায় ছেলেটার সাথে আসলাম না, ও দিয়েছে। আসিফ নাম, খুব হাসাতে পারে। এখানে নতুন। নেহান শুধু বলল। ও। এরা হেসে রান্নাঘরে চলে গেল। নেহান ইরার রং ওঠা টাচ ফোনটার দিকে তাকিয়ে আছে। ভাবছে একটা নতুন ফোন কিনে দিবে জলদি, তবে এক্সাম দিয়ে চান্স পেলে তবেই। ধোয়া ওঠা গরম চা নিয়ে নেহানের সামনে হাজির ইরা। নেহান চায়ের কাপটা রেখে ইরার কোমর জড়িয়ে ধরে নিজের কোলে বসায়। ঘাড়ে নাক ডুবাতেই ইরা খেপে ওঠে, ঝুমে গেছে একদম। এরকমটা এর আগে কখনো করেনি নেহান। তাই সবার সাথে বন্ধুত্ব করলো। ধরা গলায় বলল ইরা। খুব করে চাই তোকে ইরা, খুব। নেহান মুখ গুজেই বলল। নিজেকে ছাড়াতে চেষ্টা করছে ইরা। নেহান আরো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে কোমরে। এবার এরা শান্ত হয়ে বসে রইল। চোখ বুঝে অনুভব করছে নেহানের ভালোবাসাময় স্পর্শ। কলিং বেলের শব্দে ইরাকে ছেড়ে দেয় নেহান। বই নিয়ে বস, আমি দেখছি কে এসেছে। ইরা মাথা তুলিয়ে ওরটা মাথায় দিয়ে বই নিয়ে বসে পড়লো বিছানায়। নেহান চায়ের কাপ হাতে নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। দরজা খুলতেই দেখলো খালামণি খালো। দুজনে হাসি মুখে এসে ঘরে ঢুকলেন। ইকবাল সাহেব সোফায় বসতে বসতে বললেন, ইরা কি করে রে নিহান? আমি তো জানি না, খালু আমায় চা দিয়ে গেল আমার রুমে একটু আগে, তারপর নিজের রুমে চলে গেল। আমি সোফায় এসে বসলাম টিভি দেখবো বলে, এমন সময় বেল বাজলো। খালামণি হাসি মুখে নিহানের দিকে তাকালো। ইকবাল সাহেব বললেন, ও পড়ছে হয়তো। তা তুই তো পারিস, আগে থেকে তো ওর সামনে বসে থাকতে পারিস। পরে না কি করে কে জানে। সালমা বেগম হেসে বললেন, ও বসে থাকলে বুঝি তোমার মেয়ের পড়া হবে? কথাটা শুনেই কাশি উঠে গেল নেহানের। দ্রুত চাটুকু গিলে নিচের রুমে চলে গেল। সকালে রেডি হয়ে ডাইনিং এ আসতেই সালমা বেগম নেহানকে জিজ্ঞেস করলো, কোথায় যাওয়া হচ্ছে? ও খালামণি, তোমায় বলতে ভুলেই গেছি, আমায় একটু নারায়ণগঞ্জ শহরে যেতে হবে আজই, আর্জেন্ট। ও আচ্ছা, কবে ফিরবি? 12 দিন লাগবে। তাহলে নাস্তা করেই বেরিয়ে পড়। নেহান টেবিল থেকে প্লেটে রুটি ভাজি নিয়ে ইরার ঘরে চলে গেল। ইরা বিছানায় বসে কাঁদছে। নেহান অবাক হয়ে তাকিয়ে বলল, কি রে, কাঁদছিস কেন? ইরা কিছুই বলছে না, কেঁদেই চলেছে। নেহান শান্ত হতে বলে পাশে বসলো। ইরা, জরুরি না হলে যেতাম না। জানি একা একা তোর খারাপ লাগবে, কিন্তু ফোনে তো কথা হবেই। মন খারাপ করিস না, আয় খেয়ে নে। ইরার হাত টেনে নিজের কোলে বসালো নেহান। তারপর নিজেও খেলো, ইরাকেও খাইয়ে দিল। যাওয়ার সময় ইরার হাতে 1000 টাকা দিয়ে বলল,
কিছু খেয়ে নিস। বেরিয়ে পড়ল নিহান সবার থেকে বিদায় নিয়ে। এরা কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ল। নেহানকে এগিয়ে দিতে গেল না। নেহানেরও খারাপ লাগছে, এই প্রথম এতদিনের জন্য দূরে যাচ্ছে ও। নারায়ণগঞ্জ পৌঁছেই ইরাকে কল করে নেহান। সেন্টারের পেছনের বাগানে বসেছিল ইরা, তুবা, আসিফ। খুব ঠেলে ঠুলে নিয়ে এসেছে দুজন, কি যেন জরুরি কাজ। কল বাজতেই দ্রুত ফোন বের করে রিসিভ করে ইরা। আসিফ তুবা আগ্রহ নিয়ে কাঁদ পাতায়। হ্যালো নিহান ভাই। হ্যাঁ, কেমন আছিস? ভালো, তুমি পৌঁছেছো ভালোভাবে? হ্যাঁ, কি করিস? এরা এবার দুজনের দিকে তাকালো, তারপর আমতা আমতা করে বলল, কোচিংয়ে আছি। কোচিংয়ে? তাহলে এরকম তোতলাচ্ছিস কেন? তুবা ইশারায় বলল। বল স্যার সামনে। এরা বলে, স্যার সামনে। ও, তাহলে রাখ, পরে কল দিবনি। আমি ব্যস্ত থাকতে পারি, সময় হলে কল দিব। আচ্ছা। বলেই দ্রুত ফোন কেটে দিয়ে শ্বাস নিল জোরে জোরে। তুবা জানা সত্ত্বেও কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, কে রে ইরা? নিহান ভাই। তোর ভাই? খালাতো ভাই। তাই এই সময় কল? কোথাও গেছে বুঝি? নারায়ণগঞ্জ শহরে গেছে কাজে। জানিস, তোদের তো বলাই হয়নি, নিহান ভাই আমাকে খুব ভালোবাসে, আর আমিও। মেডিকেলে চান্স পেলে আর ওর একটা চাকরি হলেই আমাদের বিয়ে। আসিফ মনে মনে হাসি হেসে বলল, তার হচ্ছে না ইরাবতী। তুমি তো শেষ, কিন্তু তোমার নিহান ভাইয়ের দোষ না থাকলেও আছে, আর তার সাজা তুমি শেষ হয়ে গেলেই তো সে শাস্তি পাবে। ঐশাচিক হাসি হাসে আসিফ। তুবা উদ্বেগ প্রকাশ করে বলে, কবে ফিরবে? 12 দিন পর। আসিফ তুবা দুজনেই মুখ চাওয়াচাই করল। মুখ্যম সুযোগ এটাই। তুবা চেঁচিয়ে বলল, ও গ্রেট। এরা বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, কেন রে? তুবা হক চকিয়ে গেল। কথা ঘুরিয়ে বলল, এমনি মুখ থেকে বেরিয়ে গেল, ও কিছু না। চল তোকে ফেসবুক আইডি খুলে দিই। কি? ফেসবুক না, বোন, বাবা বা নিহান ভাই জানতে পারলে খুব বকবে। ইরা, তুই কি বোকারে? তুই কি জনে জনে গিয়ে বলবি আমি ফেসবুক খুলেছি, আমি ফেসবুক চালাই? তবুও তো। আসিফ রাগে মুড নিয়ে বলল, তবুও কিছু না। দেখ ইরা, ফোনে কথা বললে আমাদের কথা শেষই হয় না, অনেক টাকাও কাটে, মিনিটও লাগে। মেসেঞ্জারে কথা বললে ফ্রিতে কথা বলতে পারি, তাছাড়া ইনকামও করতে পারি। ইনকাম কিভাবে? আরেকটু অবাক হয়ে বলল ইরা। সেটা পরে বলছি, আগে দে খুলে দি। তোর ছবি দিয়ে খুলবো না, দে। দাঁড়া, অনুমতি নিয়ে নেই। আরে ইরা। দাঁড়া। ইরা নেহানের নাম্বারে কল দিল। দুবার ফোন বাজলেও রিসিভ করল না। নিরাশ হয়ে ইরা ফোনটা তুবার দিকে এগিয়ে দিয়ে বলল, নে। তুবা হাসি মুখে ফোন দিল, দাঁত দিয়ে নখ কাটছে। তুবা কাজ শেষ করে বলল, নেট ডান। এরা ফোন নিয়ে টিপতে লাগলো। কিসের ইনকাম শুনবি এবার? আসিফ বলে উঠল। বল। ফোনের দিকে মনোযোগ দিয়ে বলল ইরা, আমরা একটা পর্নের ছবি বিজ্ঞাপন দেব, যারা নেবে অর্ডার করে বিকাশে পেমেন্ট করবে। আসিফ মাল পাঠিয়ে দেবে কাস্টমারের কাছে, তুই আমি অর্ডার নিব। তোমার কথা শেষ হতেই ইরা ফোনের দিকে মনোযোগ দিয়ে বলল, এসব করে কি লাভ? অযথা পড়াশোনার ক্ষতি। ওলে আমার বিদ্যা আনলে। শোনিরা, আমরা সেম ক্লাস, পড়াশোনাও সেম, আমরাও কাজটা করি। তাছাড়া ফ্রিতে টাকা ইনকাম হলে ক্ষতি কি? তুই বরং স্বাবলম্বী হবি, কারোর কাছে হাত পাততে হবে না। আমরা কি তোর খারাপ চাইবো বল? লেখাপড়ার ফাঁকে ফাঁকে করবে, আর তখন চাইলেই নিহান ভাইকে সে গিফট দিতে পারবে। আনন্দে উৎফুল্লিত হয়ে ইরা বলল, ওকে, করব, যা। আসিফ আর তুবার মুখটা খুশিতে ভরে গেল। এরা বোকা, এটা তারা যেন বিশ্বাস করত, কিন্তু এতটা বোকা ভাবতেও পারেনি। কিন্তু জিনিসটা কি? ড্রেস কালেকশন নাকি অন্য কিছু? আসিফ ব্যাগ থেকে সাদা পাউডার জাতীয় ব্যাগ এরার সামনে ধরলো। এরা ব্যাগটা হাতে নিয়ে জিজ্ঞেস করলো, কি এটা? এটার বিজনেস। এরা আরো সামনে এনে বলল, কোথায় যেন দেখেছি, টিভিতেই তো মনে হয়, কিন্তু কি করবে এটা দিয়ে? আসিফ বলল, টুকে দেখ। ইরা নাকের কাছে নিয়ে কয়েকবার শুকতেই জ্ঞান হারালো। তুবা ইরা বলে চিৎকার করে উঠল। আসিফ অভয় দিয়ে বলল, প্রথমবার তাই, ভয় পেও না।
খুব সাহস করে দুজন মিলে ইরাকে তুবাদের বাসায় নিয়ে গেল। তুবার মা বাবা বাসায় নেই। খুব সহজেই বাসায় পৌঁছে যায়। ইরাকে বিছানায় শুইয়ে দিয়ে আসিফ অন্য ঘরে চলে আসে। তুবা কিছু এলোমেলো ছবি তুলে ইরার। দুজন মিলে লাঞ্চ সেরে নেয়। ইরার সেন্স এলেই দুজন মিলে ইরাকে ওদের বাসায় নিয়ে যায়। সালমা বেগম দরজা খুলে ইরাকে দেখিয়ে চেঁচিয়ে বলে উঠল, ইরা, কি হয়েছে ওর? এইরা, আন্টি, ঘাবড়ানোর কিছু হয়নি, ও একটু অসুস্থ হয়ে পড়েছে। তুবা মাথা নামিয়ে বলল, হঠাৎ কি হলো? চিন্তিত হয়ে পড়লেন সালমা বেগম। সালমা বেগম ইরাকে ধরে ওর ঘরে নিয়ে গেল। আসিফ তুবা সোফায় বসে আছে। সালমা বেগম ওদের সাথে এসে বসলো। নাস্তা দিয়ে কথাবার্তা বলল। কিছু সময় কথাবার্তা বলে বাসা থেকে বেরিয়ে এলো আসিফ তুবা। পরদিন কোচিংয়ে যেতে পারে না এরা। সারাদিন ঘুমিয়ে কাটায়। দুদিন পর কোচিংয়ে যায় আর নানা সুতা তৈরি করে এরার মন ভালো করে বিশ্বাস স্থাপন করে নেয় আসিফ তুবা। সেদিনের পর থেকে এভাবেই শুরু হয় আড্ডা। তিলে তিলে জীবন ঝুঁকতে পড়ে এরা। নেহানও কাজের চাপে কল করে না এরাকে। সেই সুযোগে আসিফ তুবাও এরাকে ধ্বংসের দিকে এগিয়ে দেয়। দিন যেতে থাকে এইভাবে। কখনো কখনো বন্ধু বান্ধবীরাও জীবননাশের কারণ হয়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, এটাই ঘটেছে। বাসায় পৌঁছে নেহান প্রায় ঘন্টা দেড় হবে জানতে পারলো খালামুনি খালো তার উকিল বাপের বাড়িতে গেছে। নেহান দুদিন পরে এসেছে, তাও কাউকে জানায়নি যে সে আসবে। ফ্রেশ হয়ে খেয়ে নিয়ে সে একা একাই টেবিলে খাবার বাড়াচ্ছিল। তার উপর এরা খেয়ে নিয়েছে আগে। শরীরটাও ভালো নেই নাকি। নেহান এসে এরাকে দেখে ভেড়মি খেল। গাল চাপা ভেঙে গেছে, শরীর শুকিয়ে গেছে, কালো হয়ে গেছে একদম। মনে হয় কত কাল ধরে খায় না, ঘুমায় না। নেহান দেখে খুব রাগ করছে, মন খারাপ করছে। ও চলে গেছে দেখে হয়তো এত অনিয়ম করে চলেছে এরা, যার ফলে এরকম হচ্ছে। নেহান খেয়ে নিজের ঘরে এলো। তারপর কি যেন ভেবেই ইরার ঘরে গেল। ইরা টেবিলের উপর পায়ে পা রেখে পড়ছে। এই অবেলায় কখনো এরাকে পড়তে দেখেনি নেহান। এসে কিছু না বলে কাঁথা মেলে গায়ে দিয়ে বিছানায় পায়ে দিয়ে দিল। ইরা একটু শব্দ করে হাতে থাকা পেন্সিলটা বইয়ের উপর ফেলে বলে, নিহান ভাই, হুম। নেক্সট টাইম আমার রুমে এলে নক করে আসবে, আর যখন তখন হুটহাট আসবে না। দেখো আমি বড় হয়েছি, আর সেই বাচ্চা ইরা নই। এইভাবে যখন তখন আমার রুমে এসে সময় কাটালে বাবা মা খারাপ ভাবতে পারে। আর আমরা যেহেতু সমাজে বাস করি, সেহেতু পাড়া প্রতিবেশীও আসে। নেহান ইরার কথা একটু অবাক হলো। এত জ্ঞানী জ্ঞানী কথা আগে কখনো বলেনি ইরা। আজ কি হলো? তাছাড়া ভুলও বলেনি। আচ্ছা ঠিক আছে। বলে বালিশ নিয়ে শুয়ে পড়ল নেহান। ইরা আগের মতোই পড়তে বসল। রাত প্রায় 8:30টার দিকে ঘুম ভাঙল নেহানের। হাই তুলে উঠে বসল। এরা কারোর সাথে খুব হেসে কথা বলছে। নেহান 1 মিনিট ইরাকে দেখে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখে এরা এখনো ফোনে কথা বলছে। মাথায় টোকা দেয় নেহান। এরা বিরক্তি নিয়ে তাকায় নেহানের দিকে। একটু চা করে দিবি? দিচ্ছি একটু পর। বলেই কথায় মনোযোগ দেয় এরা। নেহান সোফার ঘরে চলে যায়। টিভি দেখতে দেখতে প্রায় 9:30 বেজে গেছে। ইরার ঘরে যে দেখে এখনো ফোনে কথা বলছে এরা। নেহান এবার আর কিছু না বলে অভিমান করেই নিজের ঘরে চলে গেল। একটু পর কলিং বেল বাজল। কয়েকবার বাজতেই নেহান উঠে যেয়ে দরজা খুলে দিল। সালমা বেগম নেহানকে দেখে খুশি হয়ে গেল। ঘরে ঢুকতে ঢুকতে বললেন, কখন এলি? এই তো দুপুরে এসেই শুনলাম তোমরা বেড়াতে গেছো। ইকবাল সাহেব হালকা পিঠ চাপড়ে দিয়ে জিজ্ঞেস করল, কেমন আছিস বাবা? খালুর কথাবার্তা বেশ ভালো লাগে নেহানের। হাসি মুখে বলল, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো খালু? নেহানের মুখে তুমি শুনে সালমা বেগম ইকবাল সাহেব মুখ চাওয়াচাই করল। এতে বেশ লজ্জা পেল আর ঘাবড়ে গেল নেহান। মনে করতে লাগলো আগে তুমি করে ডাকতো নাকি আপনি করে। সালমা বেগম উচ্চস্বরে হেসে বললেন, তুই কি ভুলে গেছিস আগে যে আপনি করে ডাকতি? ইকবাল সাহেব হো হো করে হেসে বললেন, ভালো আছি বাবা। নেহান দাঁত দিয়ে নখ কাটতে সোফায় বসল। আচ্ছা ফ্রেশ হয়ে আসে বলেই দুজন তাদের ঘরের দিকে চলে গেল। নেহান ইরার ঘরে উকি দিতেই দেখলো এরা খুব হেসে শুয়ে শুয়ে কথা বলছে। নেহান দরজার সামনে দাঁড়িয়ে বলল, খালামণি খালু এসেছে, টেবিলে খাবার দে। এরা কান থেকে ফোন সরিয়ে বলল, খাবার দেওয়াই আছে, আর গরমও করতে হবে না। তোমরা খেয়ে নাও, আমি খাবো না। নেহান তেড়ে গিয়ে ইরার হাত টেনে উঠিয়ে বিছানা থেকে নামিয়ে সামনে দাঁড় করালো। খাবি না মানে? শরীরের কি হাল করেছিস দেখেছিস আয়নায়? চুল রুক্ষ হয়ে গেছে, গাল চাপা ভেঙে কঙ্কাল। ঢং না করে চল খেতে, চল।
আর সন্ধ্যা থেকে দেখছি কার সাথে যেন ফোনে কথা বলছিস। এত কিসের কথা শুনি? পড়তে তো দেখলাম না। ইরা নিহানের হাত এক ঝটকায় সরিয়ে দিল।